সোমবার, আজকে 19শে জানুয়ারি। অনেক কারণে স্পেশাল, কিন্তু সেগুলোতে পরে যাব। আমার সঙ্গে আজকে গোধূলি শর্মা আছে না রুমা আছে আমি ঠিক জানি না, কিন্তু আমরা আপাতত বিশ্বাসঘাতকের সন্ধানে একা তো নই। আপনারা রয়েছেন যারা গপ্প দুটো পর্বে শুনেছেন নিশ্চয়ই, বা এখনো যাদের শোনা হয়ে ওঠেনি, ধরে নিচ্ছি তারা প্রথম পর্বও শোনেননি, দ্বিতীয় পর্বও শোনেননি। তো ক্রোনোলজিক্যালি অ্যাকচুয়ালি প্রথম পর্বটা আগে শুনে তারপর দ্বিতীয় পর্বটা শুনতে হয়। আশা করি আপনারা সেটা করে ওঠার সময় পাবেন। যারা যারা অলরেডি শুনে নিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ফিডব্যাক। এবং যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, সবার আগেই বিশ্বাসঘাতকের সন্ধানের জন্য বা গপ্পমিলে ঠেককে এই গপ্পটা দেওয়ার জন্য অভিক অর্জুন দত্তকে একটা বড় থ্যাংক ইউ আমাদের সবার তরফ থেকে। থ্যাংক ইউ অভিক ফর ট্রাস্টিং আস ইয়েট এগেন। গোধূলি। হ্যাঁ, প্রথমত গুড ইভিনিং সবাইকে। শীতটা যাই যাই করছে, তাই যতটা আঁকড়ে ধরে জ্যাকেট ট্যাকেট পরে আমি বেশ যা যা শেষবার পরে নেওয়া যায় পরে নিচ্ছি। অভিক অর্জুন দত্ত সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই। অভিক অর্জুন দত্তর ধরনটা এবং তার সাবজেক্ট সবকিছুই ভীষণ অন্যরকম হয়। আমি কয়েকটা জিনিস একটু বলে দিই। সেটা হচ্ছে, অনেকেই দেখলাম যে হঠাৎ করে তুষার খান গল্পের মধ্যে চলে এসছে, শুনে একটু কনফিউজ হয়ে গেছে, যেটা কি তাহলে ব্লু ফ্ল্যাগের একটা অংশ, মানে কি হবে। না, অ্যাকচুয়ালি এটা একটা ইউনিভার্স। ঠিক যেরকম আমরা ধরুন স্পেশাল অপস দেখি বা পাতাল লোক দেখি, স্পেশাল অপসে কে কে মেননের একটা ইউনিভার্স থাকে। স্পেশাল অপসে কে কে মেননের একটা ইউনিভার্স থাকে, সরি আমি একটু আস্তে কথা বলছিলাম। তো সেরকমই, এবং সেই ইউনিভার্সটা এক একটা জায়গায় এক একটা সিজনে এক এক রকম গল্পের বা এক এক রকম ঘটনার মধ্যে পড়ে। অভিক অর্জুন দত্ত সেরকম একটা ইউনিভার্স তৈরি করেছেন। এই খান, তুষার রঙ্গনাথন, মাথুর, অবস্তি, এদের সবাইকে নিয়ে, সায়ক বড়াল, তারা নানা রকম ভাবে নানা রকম কনস্পিরেসির মধ্যে চলে যায়। তো এটা আরেকটা কনস্পিরেসি। এবার আসি যে এই গল্পটা ব্লু ফ্লায়ারের সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলবেন না। ব্লু ফ্লায়ার একটা আলাদা সিরিজ, এটা একটা আলাদা সিরিজ। এবার এটা যদি আপনি না শোনেন এখন থেকে, এটার আরো দুটো ভাগ আসবে, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাই জন্য রিকোয়েস্ট করব যে আমি একটা পর্ব আগে শুনে নিলাম, 2 নম্বরটা আগে শুনে নিলাম, তারপরে আমি 4 নম্বরটা গিয়ে শুনবো, সব কিন্তু ঘেটে যাবে। মানে ক্রোনোলজিক্যালি আপনাকে 1, 2, 3, 4 এভাবে এগোতে হবে। এটা আমার এখনো অনেক গল্প বাকি, অ্যাকচুয়ালি আপনাদের শোনানো বাকি, কিন্তু আপনারা যদি এখন থেকেই না শুনতে আরম্ভ করে দেন, পরের দিকে হয়তো খেই হারিয়ে ফেলতে পারবেন না। আমাদের গপ্পের প্লে লিস্ট এমন ভাবেই সাজানো যে আপনি যে কোনো সময় যে কোনো গপ্প শুনতে পারেন, যে কোনো অর্ডারে শুনতে পারেন। কিন্তু আমরা এরপর যা যা আনতে চলেছি আপনাদের জন্য, সেখানে কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জ ফেস করবেন আপনি। কারণ আপনাকে টাইম বের করে করে সেই গপ্পগুলো শুনতে হবে, যার বিষয়ে বিস্তারিত আর কিছু বলার নেই। আমি গতকাল ভীষণ মন খারাপ হয়ে গেছিল লোকজনের, আমারও হয়েছিল, গোধূলিরও হয়েছিল, যেহেতু আমরা তৃতীয় ম্যাচটা ইন্দোরে জিততে পারলাম না। অ্যান্ড উই ওয়ার ইনডোরস অনলি, আমরা বাড়িতেই ছিলাম। ভাবছি আমি মন খারাপটা কাটানোর জন্য কি করা যায়, তখনই মাথায় এলো যে একটা ছোট্ট রিভিল করে দেওয়া যাক। যাক, আপনারা অন্তত বুঝতে পেরেছেন, আপনারা অনেকে কানেক্ট করতে পেরেছেন লোকনাথ দেখে দেখে, সেটা আমাদের জন্য আনন্দের বিষয়। হোপফুলি এই যে কবে আসবে কবে আসবে কবে আসবে, এইটা একটু এবার কমবে, কিন্তু না, তার মানে এটা নয় যে সামনের সপ্তাহেই বা সামনের শনিবারই আমরা মহাসিন্ধুর ওপার থেকে পর্ব 2 বা মধ্য পর্ব শুরু করে দেবো, তা কিন্তু নয়। তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ইটস কল্ড WIP, মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস। এই ওয়ার্ক ইন প্রগ্রেস কিন্তু ওরকম নয় যে লেখাই আছে বছরের পর বছর একটা বোর্ডে, ওরকম নয় কিন্তু। হ্যাঁ, আমরা সত্যিই কাজ করছি এবং খুব শিগগিরই আসতে চলেছে। খুব শিগগিরই মানে খুবই শিগগিরই, আর বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এরপরে যেটা বলা, সেটা একটা প্রশ্নটা কি আমরা এখনই করে নেব? আমি সেই প্রশ্নটা করার আগে যেটা বলে নিতে চাই, এখানে হয়তো গোধূলি এটা নিজে থেকে বলবে না, কিন্তু কংগ্রাচুলেশনস গোধূলি ফর রিসিভিং সো মাচ অফ লাভ এন্ড অ্যাডিউলেশন। রুমা চরিত্রে অভিনয় করে গোধূলি নিজের অভিনয় প্রতিভা যেটুকু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছে, এবং আপনারা যেভাবে প্রশংসা জানিয়েছেন রুমাকে, তার সঙ্গে এটা প্রদ্যুতের অ্যাকচুয়ালি ফিডব্যাক ছিল। প্রদ্যুৎ যখন গোটা এপিসোডটা আমাদেরকে হ্যান্ড ওভার করলো, মানে অপারেশন ট্রেটার পার্ট 2, বিশ্বাসঘাতকের সন্ধানে পার্ট 2, তখন প্রদ্যুৎ একটা কথা বলেছে যেটা শুনে আমার খুব ভালো লেগেছে, যে এখানে প্রত্যেক অভিনেতা পাল্লা দিয়ে অভিনয় করেছে, which was a great thing to hear. At the end of the day,
আমি ইন্ডিভিজুয়ালি কেমন অভিনয় করলাম তার উপর কিন্তু ডিপেন্ড করে না, পুরো প্রোডাক্টটা ডিপেন্ড করে সবার সমবেত প্রয়াস, সমবেত প্রচেষ্টা থেকে। এবং গোধূলি হ্যাজ পাসড উইথ ফ্লাইং কালার্স, মানে শি ইজ গট এ ডিস্টিংশন, এবং সেই ডিস্টিংশনটা আমি দেওয়ার কেউ নই অ্যাকচুয়ালি, আমাদের এই টিমেরও ইনফ্যাক্ট কারো দেওয়ার অধিকার নেই। সেই ডিস্টিংশন, সেই পাস মার্ক বা যা যা কিছু, ওগুলো আপনাদের কাছ থেকেই ও পাবে। এবং শুধুমাত্র এই গপ্পের জন্য নয়, ভবিষ্যতে আরো অনেক চরিত্রে আপনারা কন্টেন্ট হেড গোধূলি শর্মাকে রেগুলারলি নিয়মিত শুনতে পারেন। সো কনগ্রাচুলেশন গোধূলি। থ্যাংক ইউ সো মাচ। এছাড়া কয়েকজনের নাম একটু বলে দিই। দুর্বার দিব্যেন্দুর চরিত্রে আমার মা দুর্বারের অভিনয় শুনে প্রথম ফোন করে আমায় বলেছিল, ওকে কেউ মেরে ফেলছে না কেন রে, ওকে কেউ কেন হাতুড়ি দিয়ে মেরে ফেলছে না। বুদ্ধ, অনুজয়, পাপিয়াদি, সোমক as the narrator, শ্রেয়া, এনামুল, পলাশ, সাক্ষ্য, ঋতুপর্ণা, আমাদের কোরাস গ্যাং তো বিরাট কোরাস গ্যাং, রৌনক চক্রবর্তী, quick shout out to all our cast members. Thank you so much for bringing alive শোভন সুখেনের চরিত্র করেছিল, অর্পণ, দীপন, পলাশ, সবাই আমাদের কোরাস গ্যাং এ যারা যারা রয়েছে, কৃষ্ণ, ইমন, পার্থ, everyone contributed to this. আমি যদি কারোর নাম মিস করে গিয়ে থাকি, শ্রেয়া অধিকারী যে পাপিয়া চরিত্রে অভিনয় করেছিল, and of course অনিল শেখাওয়াত, সুদীপ মুখার্জি দ্য বস। যখন আমরা এই ঘরে বসে অপারেশন থিয়েটার প্রিভিউ করছি, আগের পর্বের জন্য দেখেছি, এই পর্বেও হলো, বাকিরা সবাই কথা বলছে, সুদীপ মুখার্জির গলাটা যখন আসছে, অনিল শেখাওয়াত, মনে হচ্ছে এখানে না, মনে হচ্ছে কিরকম একটা ব্যথা করছে বুকের কাছটা, পাঁচড়ায় গিয়ে ধাক্কা খাচ্ছে, এত বেশ, এত ভরাট একটা গলা। এবং সুদীপ মুখার্জিকে আপনারা আরো বেশ কিছু চরিত্রে, ইন্টারেস্টিং চরিত্রে, যার অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আপনারা পেতে চলেছেন গপ্প মিলেট থেকে। সো থ্যাংক ইউ। হ্যাঁ, এবার যে প্রশ্নের কথা তুমি বলছিলে, হ্যাঁ, আপনারা সবাই জানেন যে একটা কন্টেস্ট চলছে, সেই কন্টেস্টে কিছু প্রশ্ন করা হচ্ছে এবং সেই প্রশ্নের আপনারা উত্তর দিচ্ছেন। কেন কন্টেস্টটা করছি সেটা কি আপনারা জানেন? কিসের জন্য 3 নিয়ে খেলা হচ্ছে? 3 কেন হচ্ছে কন্টেস্ট সেটা কি জানেন? সেটা জানলে তাহলে একটু উত্তরটা দিয়ে দিন, একটা থামস আপ দিয়ে দিন, যে বা আমরা জানি একটা কিসের জন্য। কমেন্ট দিয়ে দিতে পারেন জানি। তো যারা যারা জানেন তারা আমাদের জানান যে আপনারা জানেন, তবেই তো আমরা জানবো যে আপনারা জানেন। সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে রেসপন্স যেমন আসছে আমি জানিয়ে রাখি, আগামী 23 তারিখ, মানে আজকে হলো 19 তারিখ, আর 4 দিনের মধ্যে আমাদের 3rd বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। কারণ 2023-এ যখন শুরু করেছিলাম এই জার্নিটা, তখন এই সব কিছুই স্বপ্নের মতন ছিল, সবই ছিল এমন একটা জায়গায় যেখানে আমরা যা পরিবেশন করছি সেটা অলরেডি আপনাদের আরো অনেকে পরিবেশন করে আসছে অনেক দিন ধরে, যার সঙ্গে কিছুটা আমিও যুক্ত ছিলাম একেবারে শুরুর দিনগুলো থেকে। কিন্তু আমি মনে করি যে আমরা এই ডিজিটাল এজে যে যা যা শুনে এসেছি না, শুরুটা অ্যাকচুয়ালি সেখান থেকে নয়, গঙ্গোত্রীটা অন্যরকম ছিল। গঙ্গোত্রীটা অ্যাকচুয়ালি ছিল আকাশবাণী কলকাতা, যেখানে ওই নাটকগুলো শুনে 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 আমরা অনেক কিছু শিখেছি, এবং আজকে কতটা সেই শিক্ষাটা কাজে লাগাতে পারছি ডিপেন্ডস অন your effort and your kismat as well. So thank you for loving us. 3 বছর ধরে আপনারা আমাদের শুনছেন, and the stories haven't finished yet. আরো অনেক গল্প আপনাদের শোনানো বাকি। সো আমাদের এই 3য় জন্মদিন উপলক্ষে একটা স্পেশাল কন্টেস্ট, যার জন্য একটা প্রশ্ন গোধূলি করবে, আর সেই প্রশ্নের উত্তর আপনি আমাকে আমার ফেসবুক পেজের ডিএম এ গিয়ে পাঠাবেন। সো ইউ গো টু দ্য মেসেঞ্জার এন্ড ইউ সেন্ড মি আ ডিএম। দয়া করে এখানে উত্তর লিখতে আরম্ভ করুন। এখানে না, ইউ ডিএম মি দি আনসার প্লিজ। আরো একবার বলি, এই কন্টেস্ট, এই স্পেশাল জিএমটি 3rd বার্থডে কন্টেস্টে রিওয়ার্ডটা কি হবে, এর পুরস্কারটা কি হবে, সেগুলো এখন কিচ্ছু বলবো না, বাট আই ক্যান টেল ইউ দিস মাচ, ইট উইল বি আ মোস্ট এনরিচিং এন্ড স্যাটিসফাইং এক্সপিরিয়েন্স ফর আওয়ার লিসনার্স। তো সেই ক্ষেত্রে আপনি আপনার চান্সটা কেন ফসকে যাবেন? আপনি আপনার উত্তরটা, যে প্রশ্নটা গোধূলি করবে, সেই উত্তরটা আমাকে ডিএম করবেন প্লিজ। ইফ ইউ ওয়ান্ট টু স্পয়েল দ্য ফান, তাহলে কমেন্ট সেকশনে লিখুন, বাট আপনার চান্স চলে যেতে পারে, বিকজ এখানে কমেন্ট করে উত্তর দিলে কিন্তু সেটা মেরিট পাবে না। ইউ উইল হ্যাভ টু ডিএম মি, তারপর আমাদের জিএমটি টিম ব্যাক এন্ড থেকে ওটাকে ফলো করে যা নেসেসারি কাজ, কল টু অ্যাকশন যেটা আমরা বলে থাকি, সেটা করবে। প্রশ্নটা হচ্ছে তারানাথ তান্ত্রিককে নিয়ে, সব থেকে প্রিয় চরিত্র, কিন্তু
এটা একটু আগের গল্প। তারানাথতান্ত্রিক ও পঞ্চমুণ্ডির আসন, এই গল্পে সিদ্ধেশ্বর তৃতীয় কোন প্রাণীকে দেখার কথা বলেছিলেন? আরেকবার। তারানাথতান্ত্রিক ও পঞ্চমুণ্ডির আসন গল্পে সিদ্ধেশ্বর তৃতীয় কোন প্রাণীকে দেখার কথা বলেছিলেন? এখানে কমেন্ট করে লিখবেন না, এখানে কমেন্ট করে লিখবেন না, আপনি ডিএম করুন আমাকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট না, ডাইরেক্ট মেসেজ করুন আমাকে, যাতে ইনবক্সে আপনার পাঠানো উত্তরটা আমি পাই এবং সঠিক ভুল সেগুলো আমরা পরে বিচার করব। এখানে এই প্রশ্নের উত্তর প্লিজ দিতে বা কোনো প্রয়োজন নেই, ডোন্ট স্পয়েল দ্য ফান, রাইট? এটা আমাদের আজকে এত কিছু বলার আমরা আছে না? অ্যাকচুয়ালি এই প্রশ্নটা পরে আবার রিপিট করব, সো যারা দেরিতে জয়েন করবেন তারা যাতে মিস না করে যান তার জন্য আমরা পরে এইটা আরেকবার বলবো। হ্যাঁ, আমাদের আজকে এত কিছু বলার আছে, আমরা রীতিমতো ওই পরীক্ষার আগে নোটস বানানোর মতো খাতায় একটা পাতা পুরো ভর্তি করে ফেলেছি, কারণ আপনাদের সঙ্গে প্রচুর কিছু শেয়ার করার আছে, প্রচুর কিছু। পয়েন্টার্স ফর জিএমপি লাইভ, ওকে, শর্ট চ্যাট হয়ে গেল, নেক্সট পার্ট কি সব হয়ে গেল। হ্যাঁ, অনেকে জানতে চাইছেন যে এরপর অপারেশন ট্রেটার বিশ্বাসঘাতকের সন্ধানে কোন দিকে এগোচ্ছে, সেই পার্টটা কবে শুনতে পাবো? এটাই বলছি, এইটা তো একটা পর্ব শেষ হলো। যারা গল্পটা পড়েছেন তারা জানেন যে বিশ্বাসঘাতকের সন্ধানে এটার দুটো পর্ব আছে। একটা পর্ব আমরা এই শনিবার শেষ করলাম, এর দ্বিতীয় পর্ব আসবে খুব শিগগির, হয়তো সামনের মাসেই আসবে। তারপরে অপারেশন ব্লু উইংস আসবে, যে অপারেশন ব্লু উইংস এবার বইমেলায় বেরোচ্ছে। যারা অভিকর্ষণ দত্তের এই ইউনিভার্সটা বা এই সিরিজটা ফলো করেন তারা জানেন এটাই হচ্ছে 1, 2, 3, 4 করে। বিশ্বাসঘাতকের সন্ধানে অলরেডি বেরিয়ে গেছে পর্ব 1, পর্ব 2। পর্ব 1 আমরা শোনালাম দুটো ভাগে, পর্ব 2 খুব শিগগির আসতে চলেছে। এবার অনেকেই বলছেন যে এটার পরেই দিচ্ছেন না। আমি যেটা হচ্ছে সেটা হচ্ছে গল্পটা তো মানে তাহলে একই গল্প 4 সপ্তাহ ধরে একই জিনিস শুনতে পাবেন, সেটা নিজেদেরই ভালো লাগবে। তখন আপনারাই বলবেন যে আপনারা একই তো সেইটাই শুনছি, এই চরিত্রগুলোই ঘুরছে, এই গল্পটাই তো ঘুরছে। বাট এর সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসবে, যেটা বিশ্বাসঘাতকের সন্ধানের পর্ব 2-তে আছে বইতে। আর এর পরের যে পার্টটা অপারেশন ব্লু উইংস, সেটা এই বইমেলায় বেরোচ্ছে, তারপর ডেফিনেটলি আমরা করবো। আচ্ছা, কালকে দুপুর 3টে নাগাদ আপনি কি করছেন একটু বলুন তো, আগে দেখি কে কে উত্তর দেয়। দুপুর 3টের সময় ফাঁকা আছেন কি? একটা তো হয় যে হ্যাঁ হ্যাঁ ফাঁকা আছে, বল 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 বল, কি হবে, কি হচ্ছে কি হচ্ছে, দেখি কে কে ফাঁকা আছে কালকে দুপুর 3টে। একটা থামস আপ, একটা হ্যাঁ ফাঁকা আছি, ইয়েস ফাঁকা আছি, এই ধরনের কমেন্ট পাঠাতে পারেন, সো দ্যাট আই গেট টু নো কারা কারা ফাঁকা আছেন। সো আইল গো অন। ছোটবেলায় মানে আমার বড় হয়ে ওঠা, তোমার বড় হয়ে ওঠা দুটো আলাদা ফেজে হয়েছে বলে বলছি। আমি আমার ছোটবেলায় কথা বলছি। আমার ছোটবেলায় দক্ষিণ ভারতের যে অভিনেত্রীদের আমার খুব ভালো লাগতো, তাদের মধ্যে সিনিয়র জেনারেশনও আছেন, মানে বৈজয়ন্তী মালা যদি বলি, তিনি দক্ষিণ ভারত থেকে, হেমা মালিনী রয়েছেন, আরো অনেকে রয়েছেন যারা সাউথ থেকে, ইনক্লুডিং আমার গুরুদেব অমিতাভ বচ্চনের সব থেকে প্রিয় জুটি যার সঙ্গে হতো, রেখাও সাউথ থেকে। কিন্তু এরপর রেখা, হেমা মালিনী, বৈজয়ন্তী মালা, এরপর সিনিয়র জেনারেশন, তারপর কাঁধে কাঁধে ভালো লাগতে আরম্ভ করলো। আমার শ্রীদেবীর অভিনয় দারুণ লাগতো, আমার জয়াপ্রদার অভিনয় দারুণ লাগতো। আর আরেকজন ছিলেন যাকে দেখতে আমার খুব ভালো লাগতো, তিনিও সাউথ থেকে এসেছিলেন, তার নাম ছিল ভানুপ্রিয়া। তার আবার একটা বোন ছিল, তার নাম শান্তিপ্রিয়া। উনিও অভিনয় করেছেন, মিঠুনদার সঙ্গেও বেশ কয়েকটা ছবি টবি করেছেন, শান্তিপ্রিয়া, ভানুপ্রিয়া। তো এই ভানুপ্রিয়ার যে একটা হোটেল আছে সেটা আমি জানতাম না। তার আবার উদ্বোধন হতে চলেছে এমন একটা দিনে যেদিন আমাদের জন্মদিন, মানে গপ্পমিনিট থেকে জন্মদিন 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন, গপ্পমিনিট থেকে জন্মদিন, আমার মেয়ে মুস্কানের জন্মদিন। আর শুনছি নাকি এই ভানুপ্রিয়া যে হোটেলটা কিনেছেন সেটা ভূত ইনফেস্টেড। সেই হোটেলের ইনগ্রেশন হতে চলেছে আগামী 23শে জানুয়ারি। কত জায়গায় যাবো বলুন তো, কি কি সেলিব্রেট করব, সেদিন তো আবার সরস্বতী পুজো। সো ভানুপ্রিয়া ভূতের হোটেল। আজকে সকালে আপনাকে একটা গল্প বলি, আমার একটি বেড়াল ছানা হাসপাতালে ভর্তি আছে, একটু শরীর খারাপ হয়েছে, তার চিকিৎসা চলছে। তো সেখানে আজকে সকালে দেখতে গিয়েছি, দেখে যখন ফিরছি স্টুডিওতে আসার জন্যই, আমি তখন লেক গার্ডেন্স ফ্লাইওভার থেকে নিচের দিকে নামছি, আনবাসার রোড হয়ে গল্ফিনের দিকে ঢুকে যাবো এরকম। তখন দেখছি টানা দেয়াল জুড়ে ভানুপ্রিয়া ভূতের হোটেলের হোর্ডিং, এই যে পোস্টার, আর তার উপরে লেখা রিটেন বাই জিনিয়া সেন অ্যান্ড গোধূলি শর্মা। আই বাস, এই গোধূলি শর্মা কি আমাদের ঠেকের গোধূলি শর্মা? তারপর জানতে পারলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি
এসে জিজ্ঞেস করলাম ওকে, এই তোমার নাম দেখলাম পোস্টারে, এই গোধূলি কি তুমি? সো গোধূলি, কনগ্রাচুলেশন আরো একবার তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। মানে এইটা খুবই অদ্ভুত এক্সপিরিয়েন্স আমার জীবনে, সত্যি এটা কখনো মনে জোরে। এটা আমার সাথে কোনোদিনও কখনো হয়নি। মানে এখন না কিরকম মনে হচ্ছে যে ওই মাধ্যমিকের পরীক্ষার ডেট অ্যানাউন্স হয়ে গেছে, 23 তারিখ পরীক্ষার, আমার মনে হচ্ছে আমি না কিছু রেজাল্ট বেরোবে 23 তারিখ, আমার মনে হচ্ছে আমি পরীক্ষার বোধহয় সব উল্টোপাল্টা লিখে এসেছি। বিশ্বাস করুন, ওরকম একটা ভয়, ওরকম একটা টেনশন কাজ করছে আমার 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 ভেতরে। বাট হ্যাঁ, এটা সত্যি সত্যি ওই পোস্টারে নাম দেখা বা ওইটা একটা অন্যরকম ফিলিং, যেটা প্রথমবার আমি মানে দেখছি। আমার এখনো পোস্টার দেখা হয়নি। ইনফ্যাক্ট আমি গত সপ্তাহে শনিবার যখন বেরিয়েছিলাম একটুখানি আমি খোঁজার চেষ্টা করছিলাম বাচ্চাদের মতো। তো আমি তোমাকে এই লাইভে শেষেই নিয়ে যাব, কিন্তু প্রদ্যুৎ আসবে, প্রদ্যুৎ রিহার্সালে আসবে বলেছে, ও 6:30টায় ঢুকবে বলেছে। এবার প্রদ্যুৎ কিসের জন্য রিহার্সালে আসবে সেটা একটু পরে বলছি। কাল দুপুর 3টে গপমিরের ঠেকের এই স্টুডিওতে বসবে আরো একটি স্পেশাল আড্ডা উইথ সোহম অ্যান্ড বনি কাটসি, ভানুপ্রিয়া ভূতের হোটেল। আমরা এই ছবি নিয়ে একটু আড্ডা মারবো, এবং আড্ডা মারার পেছনে আরো একটা কারণ আছে, and that reason comes from pride, যে আমাদের গোধূলি এই ছবির স্ক্রিন প্লে লিখেছেন। সো ইটস আ গ্রেট মোমেন্ট অফ প্রাইড। আড্ডা মারবো সোহমের সঙ্গে। সোহম মানে কোন সোহম বলো তো? ও চিনতে পারছে সবাই? কোন সোহম আপনারা জানেন না ভানুপ্রিয়া হোটেলে? প্লিজ পোস্টারটা দেখুন, কোন সোহম। হরলিক্স সোহম নয় কিন্তু, এইটুকু বলে রাখলাম, অন্য সোহম। সো আপনারা প্লিজ কালকে দুপুর 3টে যদি ফাঁকা থাকেন, আপনাদের লাঞ্চ করা হয়ে যাবে, তারপর আপনারা কখন 3:30? 3:30 করবো লাইভটা। 3:30 আমাদের লাইভ ঠিক করা ছিল। 3টের সময়। 3টের সময় তো। এখানে লোকজন লিখছে কেউ কেউ যে 3:30 ফাঁকা আছি, 3টের সময় নেই। বাট ও আচ্ছা 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 আচ্ছা, এইভাবে লিখছে। আচ্ছা, চিন্ময় গট লিটল হ্যাসেল বিহাইন্ড দ্য ক্যামেরা। না না, আমাদের লাইভটা আমরা চেষ্টা করবো 3টের সময় শুরু করতে। এবার দুজন স্টার সেলিব্রিটি মানুষ আমাদের স্টুডিওতে আসবেন প্রথমবার, সোহম আর বনি। তাদের যদি পৌঁছতে একটু দেরি হয়ে যায়, কলকাতা ট্রাফিকের কোনো ভরসা নেই, তাহলে একটু অ্যাডজাস্ট করতে হতে পারে। বাট আদারওয়াইজ আমাদের কাছে টাইম আছে 3টের সময়। हमारे दरवाजे विंडोज के लिए खुले रहेंगे दोपहर 3 बजे से। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শিবু, থ্যাংক ইউ নন্দিতা দি আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য, এন্ড জিনিয়া অ্যাজ ওয়েল। উই উড লাভ টু টক অ্যাবাউট দ্য ফিল্ম, এবং ঠিক মানেই তো আড্ডা, তো আমরা গপ্প করবো। এর জন্য কিছু কিছু মানুষ আছেন যারা হয়তো ভাবছেন টাইপ করবেন, ও আপনাদের কোনো পেড ডিল আছে। উই ডু ইট ফর ফ্রেন্ডস and for people who matter and mean so much to the take, including Godhuli Sharma. So Bonnie আর সোহম কালকে লাইভ ইন কনভারসেশন উইথ গোধূলি শর্মা অ্যান্ড ক্যাপ্টেন দুপুর 3টে নাগাদ আমরা শুরু করব। ভানুপ্রিয়া ভূতের হোটেলের ছোট্ট একটা টিজার দেওয়ার চেষ্টা করব আপনাদের, and especially from the screenplay writers perspective. থ্যাংক ইউ। এবার হয়ে গেল। এরপরে আসছি 24 তারিখের কথায়। 24 তারিখটাও খুব, আমাদের প্রত্যেক দিনই কিন্তু ইভেন্ট হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকদিন ইভেন্ট হচ্ছে। 24শে জানুয়ারি আপনাকে প্ল্যানটা বলে দিই। কলকাতা লিটারারি মিট শুরু হচ্ছে 22 তারিখ এবং চলবে সেটা 26 তারিখ পর্যন্ত। আপনারা জানেন প্রত্যেক বছর কলকাতা লিটারারি মিটের জন্য আমরা মুখিয়ে থাকি। Game plan, Malavika Banerjee, Jeet Banerjee, and the fantastic team of theirs. I have been associated with this for quite a number of years, ever since it began. এবং সেই সূত্রে বহু মানুষের সঙ্গে, বহু বিদগ্ধ জ্ঞানীগুণী মানুষের সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছে। কিন্তু 2023-এর পর থেকে আরো স্পেশাল হয়ে গেছে, কারণ 2023-এ আমরা যখন শুরু করেছিলাম সে বছর 26শে জানুয়ারি আমরা একটা স্পেশাল রিডিং রেখেছিলাম, তাও আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওই চাতালে সন্ধ্যেবেলা। তো এবছরও আমরা সুযোগ পেয়েছি কলকাতা লিটারারি মিটের আমন্ত্রণে, এবং আগামী 24শে জানুয়ারি, উইচ টেকনিক্যালি ইজ স্যাটারডে, শনিবার 24শে জানুয়ারি রাত 8টায় আমরা আলিপুর জেল মিউজিয়ামে নিবেদন করব একটা স্পেশাল প্রেজেন্টেশন, বিশ্বাসঘাতকের হত্যা। এবার কি সেখানে পাঠ করব, সেটার সঙ্গে যে আলিপুর জেল মিউজিয়ামের একটা কানেকশন আছে সেটা তো বুঝতেই পারছেন। ইটস অ্যান ওড টু আওয়ার ফ্রিডম ফাইটার্স, কিউরেটেড বাই গপ্পমিরের ঠেক। এটাই বিজ্ঞাপনের ভাষা, আমি সেই ভাষাটাই ব্যবহার করলাম। 24 তারিখ রাত 8টায়। ইটস আ ফ্রি ফর অল ইভেন্ট, মানে এখানে কোনো এন্ট্রি টিকিট ফিকিট কিছু লাগবে না। আপনি যদি সময় করে আসতে পারেন আমাদের খুব ভালো লাগবে। মালবিকা ব্যানার্জি গোটা টিমেরও ভীষণ ভালো লাগবে। কলকাতা লিটারারি মিট 24শে জানুয়ারি রাত 8টায় গপ্পমিরের থেকে স্পেশাল নিবেদন
আলিপুর জেল মিউজিয়ামে। তুমি থাকবে, ক্যাপ্টেন তো অবশ্যই থাকবে, এবং প্রদ্যুৎ থাকবে আমাদের সঙ্গে। তো লাইভ স্টোরি টেলিং এন্ড মিউজিক ওই ব্যাপারটা হবে। এবং 26শে জানুয়ারি, এটা আমার জন্য ভীষণ সৌভাগ্যের একটা বিষয়, দুপুরবেলা 12:20 নাগাদ টাইম দেওয়া হয়েছে। তোমারি অকাত ক্যা হ্যায়। এবার যারা একটু একটু সাহিত্য বা যারা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত তাদের উপরে একটু নজর রাখেন তাহলে জানবেন এটি অলমোস্ট লাইক ডকুমেন্টেশন অন ওয়ানস ওন ক্যারিয়ার। পীযূষ মিশ্রা, বিখ্যাত অভিনেতা, নাট্যকার, ডিরেক্টর, কবি, গায়ক, আরো অনেক কিছু তিনি। এক্ষেত্রে তিনি লেখকও। সো 2023-এ তিনি হিন্দিতে একটি বই বের করেন যার নাম ছিল তোমারি औकात क्या है पीयूष मिश्रा, ट्रस्ट हिम टू कम अप विद सच अ नेम। তোমারি औकात क्या है पीयूष मिश्रा, তারই ইংরেজি সংস্করণ এবছর বেরিয়েছে। অলরেডি বইটা এসে গেছে বাজারে, কিন্তু সেই বইটা নিয়ে উনি আলোচনায় বসবেন। আমি ওনাকে হোস্ট করছি আগামী 26শে জানুয়ারি, রিপাবলিক ডে, দুপুর 12:20 থেকে সেশন শুরু হওয়ার কথা, এবং এটাও হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামে। সো এই গেল 24 আর 26-এর খবর, এটা কমপ্লিটলি আলাদা, বাট এখানে জিএমটি এবং বীরের একটা প্রেজেন্স থাকছে। এছাড়া জিএমটি অন স্টেজ কলকাতা বইমেলা 31শে জানুয়ারি, আপনারা 3 বছর ধরে জানেন যে বইমেলায় আমাদের একটা সন্ধে, এবং সেটা বইমেলার শেষের দিকেই থাকে, শনিবার বা রবিবার একটা সন্ধে আমাদের বুক করা থাকে এসবিআই অডিটোরিয়ামে। 3 বছর ধরে আমরা সেটা করছি। এবছরও আমরা সেটা করছি 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি রবিবার সন্ধে, না 31শে জানুয়ারি তাহলে আই থিংক শনিবার। শনিবার 31শে জানুয়ারি, 24th ইজ আ স্যাটারডে, তাহলে ঠিক 7 দিন। 7 দিন, তাহলে 31শে জানুয়ারি শনিবার। হ্যাঁ। এবং 7টা থেকে 8টা 1 ঘন্টা আমরা এসবিআই অডিটোরিয়ামে থাকবো। তাতে আড্ডা হবে। আমাদের জিএমটি আর্টিস্টরা থেকে যারা রেগুলার সদস্য তাদেরকে আমরা চেষ্টা করছি যতজনকে এক জায়গায় করা যায় সেটা তো থাকবেই, প্লাস গপ্প মীরের একটা স্পেশাল রিডিং থাকবে, এবং সেই রিডিংটা আপনারা কেউ মিস করতে চাইবেন না, এইটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। কেন সেভ দ্য ডেটের ক্ষেত্রে অনেকগুলো হয়ে গেল, হ্যাঁ, 24 তারিখ হয়ে গেল, 24শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 31শে জানুয়ারি। এই 3টে দিন আপনারা সেভ করবেন। যার রেগুলার কমিউনিকেশন আমরা দিচ্ছি, আমরা ক্রিয়েটিভ পোস্টার এগুলো সবই পোস্ট করছি, যার মাধ্যমে আপনি রিমাইন্ডার পেয়ে যাবেন। কিন্তু 31st jan একটা স্পেশাল রিডিং হতে চলেছে কলকাতা বইমেলার এসবিআই অডিটোরিয়ামে, এন্ড দ্যাটস গোইং টু হ্যাপেন বিটুইন 7 and 8। মিস করবেন না। পারলে বইমেলায় তো আপনি যেতে ভালোই বাসেন, রোজই যান, অনেকে আছেন যারা প্রত্যেক দিন যান। তো সেদিনকে 31 তারিখ ধুলো আর পায়ে আলাদা করে দিতে হবে না, এমনি যথেষ্ট ধুলো থাকবে ওখানে। হ্যাঁ, আপনি যদি আসতে পারেন এসবিআই অডিটোরিয়ামে, আমাদের খুব ভালো লাগবে। 24th তো বললাম, 26th বললাম, 31st jan। ভুলিয়ে ফেলবেন না 24 তারিখ রাত্রিরে, 24 তারিখ সকালে চলে যাবেন না। 24 তারিখ রাত 8টায় আলিপুর সেন্ট্রাল ওই জেল মিউজিয়াম, 26 তারিখ সকালবেলা 12টার সময় দুপুর 12:20 আলিপুর জেল মিউজিয়াম, আর 31 তারিখ 7টা থেকে 8টা বইমেলা। সবকটা গিয়ে একাকার করে ডোন্ট ওয়ারি, আমরা লাইভে যেহেতু আপনাদের জানাতে থাকি যে আমরা কি কি করতে চলেছি। এই সপ্তাহটা খুব হেক্টিক যাবে, ইনফ্যাক্ট এই গোটা মাসটাই খুব হেক্টিক যাবে, যে কটা দিন আছে আরো হেক্টিক হয়ে যাবে, অন্য অনেক কারণ আছে, কিন্তু সেগুলো আপনাদের জানাতে থাকবো ক্রমাগত। ওকে, এটাও হয়ে গেল, মোটামুটি সব হয়ে গেছে। এবার আমার ব্যক্তিগত প্রশ্ন আছে। না, আমার একটা জিনিস জানানোর আছে। আমরা জিএমটি অন হুইলস বলে একটি প্রপার্টি শুরু করছি। না, আমি শুধু বলে রাখছি যে অনেকে এই বাস ট্যুরের নিশ্চয়ই ক্রিয়েটিভ দেখেছেন, এবং এই ট্রাভেল টুগেদার এভরিওয়্যার আর জিএমটির একটা স্পেশাল কোল্যাব। তো আমাদের প্ল্যানটা খুব সিম্পল, আমরা বাসে কলকাতার মানে একেবারে উত্তর পয়েন্ট থেকে দক্ষিণের দিকে আসবো। বিকেল 5টায় শ্যামবাজার থেকে শুরু হবে এই বাস ট্যুর, এবং আসবে দক্ষিণ কলকাতায় কোনো একটা পয়েন্ট পর্যন্ত, এবং রাস্তায় যে কটা জায়গায় কলকাতা ইলুমিনেশন প্রজেক্টের সুন্দর করে ডেকোরেট করা ভেনিউজ রয়েছে এগুলো আমরা দেখাবো। কিন্তু তার ডিটেলস অলরেডি আমি দিয়ে দিয়েছি। এবার অনেকে আমাকে ব্যক্তিগতভাবেও যোগাযোগ করে জানতে চাইছেন যে বাসে কি আর সিট আছে। আমার উত্তর হচ্ছে, এই ক্রিয়েটিভটা পোস্ট করার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইটস বিন আ সোল্ড আউট বাস ট্যুর। সব কটা টিকিট বুকড, আর জায়গা নেই। এরপর ড্রাইভারের কোলে বসে কে যাবে এটা নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। বা এরকমও কেউ বলতে পারে আমি চালাতে জানি গাড়ি,
আমি ড্রাইভারের প্রয়োজন নেই, আমি গাড়িটা চালিয়ে দেবো, এটাও তো কেউ বলতে পারেন। দ্যাট ইজ অন দি 8th of February, রবিবার 8ই ফেব্রুয়ারি। এ বিষয়ে আমরা পরে আবার আপনাদের ইনফর্ম করে দেবো। বাট অ্যাজ ফর দিস ট্রিপ, যেহেতু পোস্টটা দেওয়া রয়েছে, আপনারা অনেকে হয়তো জানতে চাইবেন এই কি হলো, আমি ফোন করলাম কিন্তু টিকিট তো পেলাম না। টিকিট দেবে কি করে, সিটই নেই। जहां सीट नहीं है वहां टिकट नहीं है। दिस ऑल्सो अप्लाइज फॉर जनरल इलेक्शन। सीट না থাকলে টিকিট কি করে দেবে বলুন আপনাকে। উইভ কভার্ড এভরিথিং মোটামুটি। অলমোস্ট। মৌমিতা দাস প্রশ্ন করেছে 23 তারিখ কি স্পেশাল কোনো লাইভ আড্ডা হবে? না, মনে হয় না, বিকজ 23 তারিখটা সরস্বতী পুজো পড়েছে, তো আমরা নিজেরাই আলোচনায় এটা করছিলাম। ইনফ্যাক্ট ক্যাপ্টেন যেটা বলছিল যে 23 তারিখে আমরা লাইভ করতে পারি, কিন্তু যেহেতু সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজোতে আমরা মোটামুটি সবাই খুব ব্যস্ত থাকি, হয় বাড়ির পুজো, স্কুলের পুজো, কলেজের পুজো, তারপর খাওয়া দাওয়া, এসব নিয়ে ব্যস্ত থাকি, তো সেই জন্য আর সেই দিনকে লাইভ করছি না। বিকজ 24 তারিখ অলরেডি আপনারা আসলে আপনাদের সঙ্গে দেখা হয়েই যাবে, 26 তারিখেও এবং 31 তারিখেও হয়ে গেছে কাজের কথা। এবার আমি একটু দুটো কথা, এক এই শনিবার কোন গপ্প আসছে ওটা আমি শেষে বলবো, অনেক গপ্প হয়েছে। এবার আমি একটা অন্য প্রশ্ন করি, প্লিজ হ্যাঁ। প্লিজ। সেই প্রশ্নটা হচ্ছে, এই ভদ্রলোকের সঙ্গে আমি রেডিওতে চাকরি করার সূত্রে, প্রডিউসার হওয়ার সূত্রে এটুকুনি আমি খুব ভালো করে সেটি বুঝে গেছি, এবং এনাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন ইনি হচ্ছেন গুগল। কোন তারিখ, হ্যাঁ এটা আমি বাড়িয়ে বলছি না, এটা ওনার প্রশংসার দিকে যাচ্ছে। আচ্ছা, এটা ওনার ক্ষেত্রেও প্রযোজ্য, এবং এই সন তারিখ মনে রাখাটা আমি আমার মায়ের ক্ষেত্রেও রেখেছি। মা একদম ডেট মিলিয়ে বলে দিতে পারে, এবং এই ভদ্রলোকের সেই ক্ষমতাটা অদ্ভুত ভাবে রয়েছে, এবং কনফিডেন্সটা কিরকম জায়গায় উনি নিয়ে যান। ওই তুষার রঙ্গনাথনের মধ্যে, এখানে অনেকে তুষার রঙ্গনাথনের কথা বলেছেন যে দারুণ লাগে তুষার রঙ্গনাথনকে শুনতে, আমারও খুব ভালো লাগে। তো উনি না ওই কনফিডেন্সটা নিয়ে গিয়ে একটা জায়গায় বলেন, কেন আমি বললাম যে এই তারিখ, অমুক তারিখে এটা হয়েছিল, বা অমুক তারিখে এর জন্মদিন। আচ্ছা, না তুমি গুগল করে দেখে নাও। এটার মধ্যে কিন্তু প্রচন্ড কনফিডেন্স আছে যে আমি বলেছি যখন, তার মানে তাই হবে। তো সেই জন্য আমি মোটামুটি প্রত্যেক দিন বা বিশেষ দিনগুলোতে হয় ও আমাকে বলে, জানো তো আজকের দিনটা কি স্পেশাল, বা অনেক সময় আমি জিজ্ঞেস করি আজকে কোনো স্পেশাল দিন নেই। আজকে 19শে জানুয়ারি খুব স্পেশাল একটা দিন, তার কারণ খুব স্পেশাল দুজন বাঙালির জন্ম আজ, যারা বাঙালিকে একেবারে বিশ্ব দরবারের কাছে নিয়ে গিয়েছিলেন। কারা? একজন সৌমিত্র চট্টোপাধ্যায়, যার জন্মদিন আমরা প্রত্যেক বছরই সেলিব্রেট করে যাব, কারণ তিনি আছেন তার ক্রাফটের মাধ্যমে, আছেন তার সিনেমার মাধ্যমে আছেন। আর আরেকজন দি এক্সেন্ট্রিক, দ্য ম্যাভরিক, অঞ্জন দত্ত। দুজনেরই জন্মদিন 19শে জানুয়ারি, এবং সৌভাগ্যক্রমে দুজনের সঙ্গেই কাজ করার সুযোগ, সৌভাগ্য আমার হয়েছে। ইনফ্যাক্ট আমার প্রথম সিনেমা 2006 যেটা রিলিজ হয়, প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখা, সেটাও কিন্তু অঞ্জন দত্তর হাত ধরে, বম কানেকশন। এবং এটার পেছনে একটা দারুণ গল্প আছে, সেটা তুমি প্লিজ একটু বলো, আমি চাই সবাইকে বলো। আমাকে অঞ্জনদা, ওই যেহেতু 2006 রিলিজ হয় ছবিটা, তো উনি আমাকে তার যেদিনকে রিলিজ হয় তার অবভিয়াসলি বুঝতে পারছেন তার অনেক আগে প্রস্তুতি পর্ব শুরু হয়, স্ক্রিপ্ট হয়, হ্যান। তো আমাকে ছবি শুরু করার আগে, শুট শুরু করার আগে উনি ডেকে পাঠিয়েছেন ওনার বেনেপুকুরের বাড়িতে। আর আমি তখন এই পাড়ার বাসিন্দা, মানে দক্ষিণ কলকাতায় শিফট করে গিয়েছি। আমি আগে যখন রিপন স্ট্রিট এলাকায় থাকতাম, তখন ওই লোয়ার সার্কুলার রোড একদিকে রিপন স্ট্রিট আর অন্যদিকে বেনেপুকুর যাওয়ার রাস্তা। সো ইট ওয়াজ অলমোস্ট লাইক টু এন্ডস। সো আমি ওনার বাড়ি গেলাম, আমি বসে আছি, ধরুন সন্ধ্যে 7টা নাগাদ ডেকেছেন, 8টা বেজে গেছে, হ্যাঁ 1 ঘন্টা আমি জাস্ট বসে আছি আর অপেক্ষা করছি যে অঞ্জনদা যে কোনো সময় ঢুকবেন। নীলকেও চিনি, নীলও কোনো সময় ঢুকবে, কিন্তু দুজনের মধ্যে কারুর দেখা পাচ্ছি না, সন্ধ্যা দিকেও দেখতে পাচ্ছি না, আমি শুধু বসে আছি একটা ঘরে। 1 ঘন্টা বাদে হন্তদন্ত হয়ে ঢুকলেন অঞ্জনদা, এবং আমাকে দেখার পরও প্রশ্ন করলেন, ও তুমি এসে গেছো? আমি ভাবছি মানে কি মনে হচ্ছে, আর কে থাকতে পারে, মানে এটা কে হতে পারে, আপনি তো ডেকেছিলেন তাই তো আমি এসছি। তারপর মাথা টাথা চুলকে, আমি অত ভালো মিমিক্রি করতে পারি না, ওনার ওটা সমক বেটার করে দেখায়। অঞ্জন দত্তের ক্ষেত্রে অথরিটি হচ্ছে সমক। মাথা টাথা চুলকে বললেন, আমি আমার গাড়িটা না পার্ক স্ট্রিটে রেখে এসেছি, আমি একবার গাড়িটা নিয়ে আসি। মানে উনি ওই যে তাড়ায় ছিলেন আমার সঙ্গে দেখা করবেন, আমাকে টাইম দিয়েছেন, এই তাড়ায় যেখানে উনি ছিলেন সেখান থেকে বেরিয়ে উনি নিজের গাড়িতে না ফিরে উনি একটা ক্যাবে এসে গেছেন। তারপর রিয়েলাইজ করেছেন আরে মাই কার ইজ অন পার্ক স্ট্রিট। সো আমার এই যে মানে কি বলবো, আমার যে এই এন্ট্রি হলো, ওনাকে আগে থেকে চিনতাম, অনেক ছোটবেলা থেকে চিনতাম ইনফ্যাক্ট, বাট দ্যাট ইজ নট অফ
ইন্টারেস্ট অফ ফর টু ইউ রাইট নাও, তো আমি ওই বিষয়ে বলবো না, কিন্তু এটুকু বলবো যে অঞ্জন দত্তর এইটা দেখে আমি ভাবছি আমি সিনেমা করব, এরপর আর কি কি দেখতে চলেছি আমি। এ তো ভগবানও জানেন না, জানেন একমাত্র অঞ্জন দত্ত। এবং এই খ্যাপামো, I'll give you a small trivia. দ্য বং কানেকশন যারা দেখেছেন তারা দেখবেন সায়ন মুন্সির সঙ্গে আমি একটা গাড়িতে বসে আছি, এবং ও যখন ওকে হাত ওই ট্যাক্সিওয়ালার হাত থেকে বাঁচাই, হ্যাঁ, শঙ্করদা করেছিলেন সেই রোলটা, শঙ্কর দেবনাথ। এবং তারপর এটা নিয়ে 8 ঘন্টা তর্কাতর্কি হয়েছিল যে আমাদের দুজনের পেছনে অঞ্জনদা ওই ডিকিওয়ালা এরিয়াতে এরকম ঘুপচি করে শুয়ে বসে থাকবেন, নাকি সামনে ড্রাইভারের পাশে সিটটায় যেখানে বেবিদা মানে ডিওপি তিনি ওখানে দাঁড়াবেন, ওখানে কোথায় মানে এটা নিয়েও যে একটা আলোচনা হতে পারে যে কে কোথায় বসবে। অঞ্জনদা আদৌ এই শটটার জন্য বাইপাস দিয়ে যাওয়া ওই গাড়িটার ডিকিতে থাকবেন কিনা বা ব্যাক সিটে থাকবেন কিনা, এটা নিয়ে 8 ঘন্টা তর্কাতর্কি হয়েছিল। তারপর উনি হাত পা ছুড়ে বলেছিলেন যা খুশি করো করে নাও, এন্ড আমরা ওই যা খুশি করো করে নিয়েছিলাম অনেকগুলো সিনে। অঞ্জনদা নিজেই রেগে গিয়ে যা খুশি তাই করো করো করে নাও এটা বলে বেরিয়ে গেছেন রেগে মেগে, আমরা নিজেরাই টুকটুক করে করে নিয়েছি, যে ডিরেক্টর রেগে গেছেন, এটা আমার স্পষ্ট মনে আছে। এন্ড সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যাপারে আমি স্পেশাল আর কি বলবো, মানে ওরকম একজন মানুষের সান্নিধ্য পাওয়া, উনি মিরাক্কেলে এসেছেন, আপনারা দেখেছেন। আমি পর্দায় ওনার সঙ্গে কাজ করেছি, মাইকেল বলে একটি ছবিতে অভিনয় করেছিলাম, এবং খুব কাছ থেকে দেখা, ভীষণ ডিসিপ্লিন, ভীষণ মজার একজন মানুষ, and I'm absolutely no one to talk about the legend, but সৌমিত্র চট্টোপাধ্যায়, you are sorely missed। এবং আজকের এই দিনে আপনাকে ঠেকের তরফ থেকে অনেক অনেক প্রণাম। আমি শুধু ভাবছি তিনি যদি আজ থাকতেন, কি বলতেন, হয়তো বয়সে তিনি যেরকম করে বলতেন, আমার এখন ভালো লাগছে না, আমি এখন কিছুই রেকর্ড করতে পারবো না, তোমার পরে ইচ্ছে করলে তুমি ফোন করো, আমার ইচ্ছে করলে আমি হ্যাঁ বলবো, ইচ্ছে না করলে আমি না বলবো, এরকমই কথা বলতেন উনি আমার সঙ্গে। এবং আজকে যদি তিনি থাকতেন, আমি জানি না গল্পমিলের থেকে তাকে নিয়ে আসার সৌভাগ্য আমরা পেতাম কিনা, কিন্তু উনি তো সেই উনি তো যে লেভেলের মানুষ, এবং এখনো বলছি, আই স্টিল স্পিক ইন দ্য প্রেজেন্ট টেন্স, উনি যা ছোবেন তাই শোনা হয়ে যাবে। তো মেবি অডিও স্টোরিও শোনা হয়ে যেত, উনি ছুলেন অডিও স্টোরি শোনা হয়ে গেল। এবং ওনার বলা একটা কথা তুমি বারবার বলো, এবং আমার মনে হয় সেই কথাটা এতটাই মজাদার, এবং ওটা খুব তুমি আয়েশ করে বলো, এক্স্যাক্টলি, যেটা খুব আমাদের গল্পের সঙ্গে যায়। কিছুদিন আগেই মনা গেছে, কৌশিক মজুমদারের লেখা মনা, ভূতের গল্প, তার আগেও গেছে, আবার আসতে চলেছে। তো এই প্রসঙ্গে ওনার এই কথাটা আমার খুব ভালো লেগেছিল, প্লিজ বলো তুমি, তোমাকে যেটা বলেছিলেন। শোনো মীর, আমি এই ভূতে বিশ্বাস করি না, ভূতের ভয়ে বিশ্বাস করি। আমার 1 সেকেন্ড লেগেছে ভাবতে, কি বললেন ভূতে বিশ্বাস, আচ্ছা আচ্ছা, গভীর তত্ত্ব। আমি ভূতে বিশ্বাস করি না, ভূতের ভয়ে বিশ্বাস করি। যেমন মানুষ 3 বছর ধরে গপমিলের ঠেকে বিশ্বাস করে এসেছে, বিশ্বাস করেছে এটা ভেবে যে আমরাও পারি আপনাদের জন্য নানান ধরনের নানান রুচির গপ্পের প্লে লিস্ট সাজাতে। সেই সৌভাগ্যটা আমরা পেয়েছি, কারণ আপনারা আমাদের ভালোবেসেছেন। ক্লোজিং রিমার্কস বলবো কি গপ্প আসতে চলেছে এই সপ্তাহে। তার আগে বলি ক্যাপ্টেনের কথা সূত্র ধরেই যে থ্যাংক ইউ এটা বলার জন্য যে আপনারা সাহস দিয়েছেন বলেই আমরা প্রচুর না মানে ধরনের এক্সপেরিমেন্ট করতে পেরেছি। মানে আমরা ভাবতে পারিনি একটা আদর্শ হিন্দু হোটেলকে আপনারা এত ভালোবাসা দেবেন, একটা অরণ্য, পথের পাঁচালী, কালবেলা, উত্তরাধিকার, মানে কত বলবো। শুধুমাত্র যে ভয়, ভূত, তন্ত্র, এর বাইরে গিয়েও যে আপনারা গল্প শুনতে চান, সেই সাহসটা আপনারা দিয়েছেন। এবং সত্যি বলছি, আমরা হয়তো সবসময় আপনাদের ইচ্ছেটা পূরণ করে উঠতে পারি না সঙ্গে সঙ্গে, এক্ষুনি চাই ওটা করে উঠতে পারি না, কিন্তু আমাদের উপর সত্যি ভরসা করুন, বিশ্বাস রাখুন, আমরা আপনাদেরকে সত্যি সত্যি সব রকম ভাবে ভালোবাসার চেষ্টা করব, যেমন ভালোবাসাটা আপনারা আমাদের দিয়ে এসেছেন গত 3 বছর ধরে। সেই ভালোবাসা আমাদের দিয়েছেন আরো একজন মানুষ, যার নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এর আগে চিলড্রেন্স ডে স্পেশাল হিসেবে আপনারা শুনেছেন হীরের আংটি, আর এবার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কালো বেড়াল সাদা বেড়াল। যারা এটা পড়েছেন তারা জানেন যে কি অসাধারণ একটা থ্রিলার এটা, আর যারা পড়েননি তারা থেকে প্রথমে শুনে নিন,
এই কালো শনিবার বিড়াল, সাদা বিড়াল এই আমার। শনিবার আমাদের জন্মদিন স্পেশাল বলতে পারেন, হ্যাঁ, যেহেতু এটা 23 আমাদের তারিখ জন্মদিন special। জন্মদিন আমাদের, তো জন্মদিন স্পেশাল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কালো বেড়াল সাদা বেড়াল। এবং আরেকটা কথা বলে রাখি, এই মাসের অরিজিনালসটি লিখেছেন, না বলবো না, আপাতত কালো বেড়াল সাদা বেড়াল শীর্ষেন্দু মুখোপাধ্যায়। কালো বিড়াল সাদা বিড়াল শুনতে ভুলবেন না। আমি ভাবছি আর কি কি বলতে পারি, আর কি আরো প্রচুর কিছু বলার রয়েছে। আর কিছু কোয়েশ্চেনটা আরো একবার রিপিট করে দিচ্ছি, যে প্রশ্নটা আমাদের জিএমটি এবার তুমি বার্থডে বলে স্পেশাল দাও। কোয়েশ্চেন। তুমি বলে উত্তরটা বলে দিও না কিন্তু, শুধু না, না, না। প্রশ্নটা বলো। তারানাথতান্ত্রিক ও পঞ্চমুণ্ডির আসন গপ্পে সিদ্ধেশ্বর তৃতীয় কোন প্রাণীকে দেখার কথা বলেছিল? তারানাথতান্ত্রিক ও পঞ্চমুণ্ডির আসন গপ্পে সিদ্ধেশ্বর তৃতীয় কোন প্রাণীকে দেখার কথা বলেছিল? এই প্রশ্নের উত্তর আপনাকে ডিএম করে জানাতে হবে, ডাইরেক্ট মেসেজ করে জানাবেন। এই ফেসবুক পেজে লাইভ চলতে চলতে জানাতে পারেন, পরেও জানাতে পারেন। উই এন্ডিং দ্য লাইভ, বাট থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। মানে 23 তারিখ আমরা লাইভ থাকবো না, কিন্তু সেদিন আমাদের জন্মদিন, আর আপনারা হোপফুলি আমাদেরকে আরো ভালোবাসবেন, আরো শুনবেন আমাদের গপ্প। লাস্ট কি একটা বলতে গিয়ে আমি ভাবলাম বলি এক মিনিট দাঁড়ান, আমরা একটু চেক করে নিই আর কিছু আমাদের লিস্টে বাকি আছে কিনা। মিনওয়াইল এখানে অনেকগুলো পদ্মাবতীর মাঝে আসবে, বিশ্বাস আমি কথা দিচ্ছি। যে কটা বাকি আছে না আমার পরীক্ষায় উত্তর লেখা, তার মধ্যে আছে পদ্মা নদীর মাঝি, তার মধ্যে আছে চরিত্রহীন, অনেকেই লিখছে শরৎচন্দ্রের গপ্প অনেকদিন আসছে না, আমি জানি, আমার ভীষণ মানে আমি ভীষণ মিস করছি। তাই শিগগিরই আসছে, শিগগিরই মানে একদমই শিগগিরই আসছে, কাজকর্ম শুরু হয়ে গেছে শরৎচন্দ্রের গপ্পের ওপর। এবং পদ্মা নদীর মাঝিও আসবে, সৈকত মুখোপাধ্যায়ের গপ্প আসবে এবছর গপ্পমীরের থেকে। আরো অনেক নতুন রাইটার যারা প্রথমবার গপ্পমীরের থেকে আমাদের হয়ে কাজ মানে আমাদের জন্য কাজ করছেন, আমাদের সঙ্গে আসছেন, এরকম প্রচুর রাইটার আছে যে সারা বছর জুড়ে তাদের সঙ্গে আমরা কাজ করতে চলেছি। আর প্রশ্ন বিশ্বাসঘাতকের সন্ধানে এখানে শেষ নয়, আমি বলে দিয়েছি। যারা জানেন না তারা একটু দেখে নেবেন যে কি কি আমরা করেছি আর কি কি আমাদের করা বাকি। জিএমটির অর্ণব সিংহ লিখেছে, জিএমটির তৃতীয় জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, থ্যাংক ইউ। আরো পথ সাফল্যের সাথে এগিয়ে চলুক। আচ্ছা, আরেকবার দেবরূপা অনেকে আসলে লিখেছে, ওটা আমি দেখছিলাম না। রুমা রূপী গধুলিকে অভিনন্দন, দারুণ করেছো, থ্যাংক ইউ সো মাচ। ডিটেকটিভ স্টোরি চাই, ডিটেকটিভ স্টোরি তো যাচ্ছে, ডিটেকটিভ স্টোরি তো যাচ্ছে। কে একজন লিখেছে 2026-এ তারানাথ কবে আসবে? আমি তাকে খুঁজে পাচ্ছি না, শুধু এর প্রশ্নটা আমি দেখতে পেয়েছি। এই বিষয়ে ঠাকুর মশাই কিছু একটা বলো তুমি, আপনি বলুন ঠাকুর মশাই। বলার কি দরকার, মানে এইরকম লোকেদের নিয়েই তো চলতে হচ্ছে। কিশোরী অশ্বিনী এদের থেকে যেমন একদম আলাদা নয়, কিশোরী একদম এরা কিশোরী, সবাই কিশোরী আর অশ্বিনী, প্রত্যেকে কিশোরী আর অশ্বিনী, সারাক্ষণ খুঁজিয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ। কাল দুপুর 3টে ইফ ইউ আর ফ্রি ডু জয়েন আস। আরেক রাউন্ড আড্ডা হবে। এই সপ্তাহে আমরা জিএমটি লাইভটা আগামীকালও করতে চলেছি। সো আগামীকাল দুপুর 3টে, আগামীকাল মঙ্গলবার 20th of January দুপুর 3টে, বনি আর সোহম আমাদের সঙ্গে থাকবে, and we'll talk about থানুপ্রিয়া ভূতের হোটেল স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে, এইসব। বাই।